নমস্কার, আপনারা দেখছেন ২১-এর বাংলা। আর আমাদের স্টুডিওতে রীতিমতো জমজমাট আলোচনায় রয়েছেন এবং আলোচনা করার জন্য রয়েছেন তিন অতিথি আমাদের। এবং প্রথমেই ডান দিকে যাই, আমার প্রসূনদা রয়েছেন, প্রসূন ভৌমিক, যিনি একজন কবি এবং রাজনৈতিক বিশেষজ্ঞ। আমার পাশে রয়েছেন গৌতম বসু, যিনি সিপিআইএম কর্মী, এবং আমার বাঁদিকে রয়েছেন সজল ঘোষ, অর্থাৎ বিজেপি কর্মী। আমি এখনও পর্যন্ত তৃতীয় দফার ভোট গ্রহণ চলছে, সন্ধ্যে ৬টা পর্যন্ত চলবে, এবং ৩টে পর্যন্ত যে ভোট গ্রহণের যে ফলাফল আমরা নির্বাচন কমিশন থেকে পেয়েছি, সেটা সকাল ৭টা থেকে ৩টে পর্যন্ত মোট ভোট পড়েছে ৬৮.৪%। তার মধ্যে দক্ষিণ ২৪ পরগনার মধ্যে পড়েছে ৬৫.৫৭%, হাওড়াতে ৬৮.৩৭% এবং হুগলিতে ৭২.৬০%। তো যেটা দেখা যাচ্ছে যে আমরা একটা পর্যন্ত একটা ফলাফল পেয়েছিলাম, ৩টে পর্যন্ত একটা ফলাফল পেয়েছি, ক্রমশ ভোটের পারদ কিন্তু বাড়ছে। সকালের দিকে যে পরিমাণ ভোট হয়েছে, যত তাড়াতাড়ি ভোট হয়েছে, যত বেলা বাড়ছে ভোটের মাত্রা একটু কমছে, ভোট গ্রহণগুলো একটু ধীমি গতিতে চললেও এখনও কিন্তু সময় অনেকটা রয়েছে। তৃতীয় দফার ভোট মোটামুটি দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতে রীতিমতো জমে উঠেছে। আর প্রথমেই যে বিষয় নিয়ে ঢুকবো আর কি, যে আলোচনায়, সেটা হচ্ছে এই যে আজকে এত বড় একটা ভোট গ্রহণ, মানে একটা উৎসবের আকার ধারণ করেছে। সব দিকে বিভিন্ন রকম প্রার্থীরা তাদের যতটা দেওয়ার তারা দিচ্ছেন, তারা মানে জেতার জন্য প্রত্যেক দলই চেষ্টা করছে। সেই নিয়ে এইবারের ইলেকশনে কি মনে হচ্ছে যে বিজেপি গত দুটো ফেজ গেছে, আজকের ফেজ কীরকম ফলাফল হতে পারে আশা করা যাচ্ছে? এখনও পর্যন্ত ভোট গ্রহণের যা পরিসংখ্যান আমরা দিলাম, সেই তার ভিত্তিতেই জিজ্ঞেস করছি। দেখুন, বিজেপি সরকার গড়বে এবং ২০০-র ওপরে পাবে, এটা নিয়ে কোনো আলোচনার অবকাশ নেই। তবে প্রথম দুটো দফার পর এই দফায় ওরা একটু খাতা খুলবে, বৌনি করবে। প্রথম দুটো দফায় তৃণমূল আমার ধারণা বৌনি করতে পারবে না, এবারে ওরা কিছু বৌনি করবে, ২-৪টে, এইটা বলতে পারি আপনাকে। আমি জেলা ধরে ধরে আমি আপনার ভোটার এটা বার করুন, আমি আপনাকে দেখিয়ে বুঝিয়ে বলে দিই। দেখুন, আমি একটু আগে বলছিলাম যে ভোটটা প্রতিষ্ঠান বিরোধী ভোট হচ্ছে। সব মানুন না মানুন, নিজের বিবেকের কাছে তো মানুষ তঞ্চকতা করতে পারবে না। সেটা হচ্ছে, আমি ৩টে জেলার ভোট দেখাচ্ছি। হুগলি, আমরা জানি এই মুহূর্তে হুগলিতে প্রথম এবং প্রধান শক্তিশালী দল হচ্ছে বিজেপি। ভোট পড়েছে ৭২%, ৭২.৬। হাওড়ার শক্তি হুগলির থেকে কিছুটা কম, ভোট পড়েছে ৬৮.৩৭। আর তার থেকে কিছুটা কম আবার হচ্ছে দক্ষিণ ২৪ পরগনা, সেখানে ভোট পড়েছে সবচেয়ে কম ৬৫.৫৭। এটার থেকেই একটা জিনিস বোঝা যায় যে ভোটটা হচ্ছে সেই ভোটটা সাধারণভাবে প্রতিষ্ঠান বিরোধী ভোট হচ্ছে। আর দক্ষিণ ২৪ পরগনায় কারণ মানুষকে ভুল বোঝানো হয়েছে, সেই জন্যই ওখানে মানে সংখ্যালঘু মানুষের বাস বেশি। স্বাভাবিকভাবে যেভাবে গত কয়েক বছর ধরে লোকসভার নির্বাচনে ওই ভয়াবহ রেজাল্ট পাওয়ার পর থেকে যেভাবে মানুষকে ভুল বোঝানো হয়েছে, তাতে সাধারণভাবে ওই সব অঞ্চলে তৃণমূল হয়তো কিছুটা ভালো ফল করতেও পারে, এছাড়া আর কিছু আশা নেই। গৌতম দা, আপনি কি বলবেন? এই পরিসংখ্যান যেটা নির্বাচন কমিশন সূত্রে আমরা পেয়েছি, তার পরিপ্রেক্ষিতে যেটা সজল দা বললেন, আপনি কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ, এই তো সজল বাবুর তো এটা অনুমান, কেন এখনো পৃথিবীতে কোনো সেফোলজিস্ট তৈরি হয়নি যিনি ভোটের দিন দাঁড়িয়ে ৭২ হয়েছে বলে ২০০ পাবো আর ৬৬ হয়েছে বলে ১৯০ হয়ে যাবে এভাবে বলতে পারেন। যাই হোক, সেটা ওনার ব্যক্তিগত নিশ্চয়ই অধিকার আছে সে কথাটা বলার। বিষয়টা হচ্ছে আমি সেভাবে দেখছি না, আমি একটু অন্যভাবে দেখছি। সেটা হচ্ছে যে এই ভোটটা আমরা দেখবেন এখন একটা যেটা আলোচনাগুলো চলছে,
বেশিরভাগটাই 2019কে কেন্দ্র করে আলোচনা চলছে। 7%-এর যে কথাটা আপনারা সাধারণত সবাই মিলে বলে থাকেন, তো এইটা 2019 কিন্তু পার্লামেন্ট ইলেকশন ছিল। পার্লামেন্ট ইলেকশন আর অ্যাসেম্বলি ইলেকশন পশ্চিমবাংলায়, এটা আমার মনে হয় সকলেই একমত হবেন যে একটু তফাতের ব্যাপার থাকে। পার্লামেন্টে দিল্লিতে কেন্দ্র সরকার গঠন করার প্রশ্নে, এবং 19 তো সবাই জানেন পুলওয়ামা শহীদের ওই সৈনিকদের শহীদত্ব ইত্যাদি ইত্যাদি করে কি হয়েছিল। 2011-র ভোটটা আমরা সাধারণত আলোচনা করি না, কিন্তু 2011-র ভোটটাকে আলোচনা করা দরকার। সেখানে কিন্তু সেই 2011-য় টিএমসির ভোট পার্সেন্টেজ ছিল 44.9, লেফটের ছিল, শুধু লেফটের, যদিও লেফট কংগ্রেস মিলিত হয়েছিল, লেফটের ভোট ছিল 24%। কত সালে? 2016 হলো আপনি 11 বললেন। থ্যাংক ইউ। 2016 সালে 24%, কংগ্রেসের ছিল 12.3, তাহলে দুটো মিলিয়ে হলো 36 সামথিং, আর বিজেপির ছিল 10.2। তো এই যে 36 আর 44, যদি প্রতিষ্ঠান, আমাকে যদি বলতে হয় প্রতিষ্ঠান বিরোধী, তাহলে তো প্রতিষ্ঠান বিরোধী জায়গাটা তো কোথায় যাচ্ছে সেটা তো। আপনি যেটা বলছেন সেটা কিন্তু রেজাল্টের দিনের কথা বলছেন। আমি ইলেকশনের রেজাল্টের কথাই বলছি, রেজাল্টের কথা। আমি কিন্তু আজকে তৃতীয় দফা, এখনো সালে তো প্রতিষ্ঠান না, এখন শুনুন, আমি আবারও বলছি, তৃতীয় দফা, দ্বিতীয় দফা, প্রথম দফা, তৃতীয় দফা, দ্বিতীয় দফা, তৃতীয় দফা, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, হ্যাঁ বেরিয়ে যাবে পরে যদি এইভাবে যদি ভোট হতে থাকে। একমাত্র রাজ্য যেখানে মানে মানুষের কোনো নিরাপত্তা নেই, 8 বার করে ভোট করতে হয়, এটা আমাদের বাঙালি হিসেবে অনেকেই এখন খুব বাঙালি 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 করছে। এটা একটা লজ্জার বিষয় বলে আমি মনে করি। কবে থেকে শুরু হলো লজ্জাটা? 2011 সালে তো পরিবর্তনটা এসেছিল। লজ্জাটা শুরু কবে থেকে? হ্যাঁ, 10 বছর আগে তো অন্তত নয়, কেন 2011 সালে তো ভোটের মাধ্যমেই বোধহয় এসেছিলেন নাকি অন্য কোনো শক্তি এসে বসিয়ে দিয়েছিল। আমি জাস্ট জিজ্ঞাসা করি। না, আমিও তো জাস্ট বলছি আর কি। আপনি জাস্ট বললেন যখন, তখন আমিও জাস্ট বলছি। 2011-তে আমি আপনার 2011-তে তো ভোট করেই এসেছিলেন, ভোটেই তো এসেছিলেন নাকি আমি জানি না। কেন আসবে? হ্যাঁ, তা সেটাই আর কি। ওরকম অনেক গল্প আমাদের মনে আছে। 2001 সালে সেই 2001 সালে ইয়েতে কি বলে, মেদিনীপুরে ভোটের দিন মেদিনীপুরে বসেছিলেন তৃণমূলের নেত্রী। সাংবাদিকরা যখন যান, আপনারা বেটার জানবেন, সাংবাদিকরা যখন যান পরের দিন সকালবেলা উঠে বলে, আপনারা এখানে কেন, আপনারা ইয়েতে যান, কি বলে, রাইটার্স বিল্ডিংয়ে আসুন, রাইটার্সে দেখা হচ্ছে। হ্যাঁ, তারপরে কি হয়েছিল সেটা তো আপনারা সকলেই জানেন, আমি আর তার মধ্যে গেলাম না। যাই হোক, এটা হচ্ছে কি, আমার শুধু সবই নয়, একটু অনেক প্রশ্ন তো উঠছে এখানে। হ্যাঁ, আমি এই ভোট পার্সেন্টেজ নিয়ে যেরকম আমি না, ভোট পার্সেন্টেজ নিয়ে শুনুন, ভোট পার্সেন্টেজের একটাই পজিটিভ, যদি এটা যদি জেনুইন ভোট হয়, তাহলে বলতে হবে যে মানুষ ভোট দিতে পারছে, এবং মানুষ যদি ভোট দেয় 2 তারিখে, এর জন্য একটা মানে আশ্চর্য কিছুর জন্য তৈরি হয়ে থাকুন। মানে আশ্চর্য প্রদীপ জ্বললেও জ্বলতে পারে না, আশ্চর্য প্রদীপ জ্বলবে। মানুষ যদি নিজের ভোট নিজে দিতে পারে, হ্যাঁ, তাহলে 2021-এ আশ্চর্য প্রদীপ জ্বলবে। আপনার ভাষায়, আপনাকে কোট আনকোটের মধ্যে রেখেই আপনাকে সম্মান জানিয়ে বললাম। প্রসন্ন, কি মনে হচ্ছে যে এই যে নির্বাচন কমিশনের যে স্ট্যাটিস্টিক্স আমরা পেয়েছি, তার ভিত্তিতে সংক্ষেপে শুনবো আর কি। বাবজি, এইভাবে কত পার্সেন্ট ভোট হচ্ছে এটা করে আমি না সেফোলজিস্ট, না আমি টিয়া পাখি আর তাস নিয়ে ফুটপাতে বসি, এগুলো এইভাবে বলা যায় না, কেউই বলতে পারে না। কিন্তু প্রত্যেক রাজনৈতিক দলই তার দিকে টেনে কথা বলবেন, সেটা সেই দলের পক্ষে এবং সেই বিশ্লেষকের পক্ষে সেটাই উচিত। আমি সে নিয়ে কিচ্ছু বলছি না। বিজেপির হয়ে বসছে সজল, নিশ্চয়ই সে টেনে বলবে তার দিকে। গৌতমবাবু বলেছেন আশ্চর্য প্রদীপ জ্বলবে, আইএসএফের কথা বলছেন বা এদের সংযুক্ত মোর্চার কথা বলছেন, নিশ্চয়ই বলবেন। তবে একটা জিনিস পরিষ্কার, যে ভোট মানুষ দিচ্ছেন, নানান জায়গায় বিঘ্ন হচ্ছে, কিন্তু সেটাকে ফুলকিগুলোকে মাইক্রোস্কোপে অ্যাটম বোমা না দেখিয়ে মোটামুটি মানুষ এই সময় যা ভোট দেওয়া উচিত সেই সময় সেরকম ভোটই দিচ্ছে। বিষয়টা হচ্ছে যে
সিপিএমের পক্ষে যে আশা করা হচ্ছে বা সংযুক্ত মোর্চার পক্ষে যে আশা করা হচ্ছে, আমি বাস্তব ক্ষেত্রে কিছু কিছু সার্ভের মধ্যে দিয়ে আমার কাছে কিছু জিনিস উঠে এসছে। যেমন যে 23% ভোট একদম বামপন্থীদের থেকে সরাসরি কমে গেল, 6.7% বোধহয় হয়ে গেলেন, 7% যেটাকে ওভারঅল বলা হয়, ঠিক সেই 23% ভোটই কিন্তু 2019-এ এক্সট্রা যুক্ত হলো বিজেপির পক্ষে। তো এটা এমনিতে সবাই ওপেন সিক্রেটের মতো এবং সবাই জানেন, তার একটা বিশ্লেষণও আমার কাছে আছে, সেটা পরে বলছি। কিন্তু এখানটায় আমার মনে হচ্ছে গত বছর 2019-এর যেভাবে বামপন্থীরা মূলত ক্ষিপ্ত হয়ে ভোটটা দিয়েছিল, কারণ ওরা 2016-তে ওরা জিতবে এরকম একটা ভাব চলে এসেছিলো, কিন্তু 2016-তে যখন মিজারেবল পরাজয় হলো তখন ওরা দেখলো যে আমরা পারছি না, তাহলে বিজেপিকে দিয়ে হোক। এই মানে 19-এ হাফ 20-এ সাফ, তারপরে বাম আসছে, এরকম একটা মনোভাবের মধ্যে দিয়ে তাদের তলায় তলায় সার্কুলার গেল এবং তারা সেভাবে ভোটও করলো। কিন্তু এই বছর আমি দেখতে পাচ্ছি বেশ কিছু উল্লেখযোগ্য সংখ্যায় তরুণ যে প্রার্থী যাদের সিলেকশন হয়েছে, ঝকঝকে মুখ, তারা কতদিন থাকবে জানি না এই টিচারদের আন্ডারে, শেষ পর্যন্ত কতটা থাকতে পারবে, কিন্তু তাদের যেভাবে দেখছি, তাদের প্রচারের যে আন্তরিকতা দেখতে পাচ্ছি, এবং সাধারণ সিপিএমের সমর্থকদের মধ্যেও আমি দেখতে পাচ্ছি যে তারা জিতুক না জিতুক, তারা যে বেঁচে আছে, তাদের যে অস্তিত্ব আছে, এটা একটা প্রমাণ দেওয়ার যে মরিয়ার চেষ্টা, সেটাই কিছু ভোট ফিরবে ওইখানে। কিছু ভোট অবশ্যই বিজেপির দিকে থাকবে। তার প্রধান কারণ তারা এরা আব্বাসের সঙ্গে জোট করেছে, সাম্প্রদায়িক জোট। ওদের কাছে আব্বাস সাম্প্রদায়িক বলে যে ওখানে যাচ্ছে তা নয়, আব্বাস মুসলমান বলে ওরা যাচ্ছে, যে হিন্দু মুসলমানের বাইনারি করার চেষ্টা করা হয়েছে বিজেপির থেকে, এবং সিপিএমের মধ্যেও যে বাম বা বামেদের মধ্যেও ব্রাহ্মণ্যবাদী মনোভাবের বা সরাসরি মুসলিম ঘৃণার যে সমস্ত লোক রয়েছেন, তারা সেই দিকে দেবেন। আরেকটা উল্লেখযোগ্য ভোট, যেটা অনেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, বয়স্ক মানুষ, মহিলা, সংখ্যালঘু যারা সিপিএম বা বামপন্থীদের সমর্থকদের মধ্যে রয়েছেন, নেতৃত্বের মধ্যে বলছি না, সমর্থকদের মধ্যে রয়েছেন, তারা কিন্তু এবছর শুধুমাত্র আত্মরক্ষায় ভোট দেবেন তৃণমূলের দিকে, এবং ঘোষণা করে দিচ্ছেন অনেকে বলতে পারছেন না। একটা সমস্ত সার্ভেতে দেখবেন বলতে পারবো না সেই সংখ্যাটা কিন্তু বেশ বড়, কখনো 10%, কখনো 15%। তারা বলতে চাইছেন না, তারা কোনোভাবে একটা আশঙ্কা ভেতরে ভেতরে রয়েছে, বললে কি হবে, যে পক্ষই হোক, দুপক্ষেরই লোক রয়েছে, কিন্তু অধিকাংশ বলতে পারছেন না যারা, তারা ভয় পাচ্ছে বহিরাগতর যে তত্ত্বের জায়গা থেকে বলা হচ্ছে, যে ন্যারেটিভ দেওয়া হচ্ছে, সেই জায়গাটাকেই তারা সমর্থন করছে এবং সেই জায়গা থেকেই তারা বলতে অস্বস্তি পাচ্ছেন। এখানে এই জায়গাটা আমি গৌতমবাবুকে খুব স্পষ্ট ভাষায় বলতে পারি যে আমি আপনাদের দিকে যে ভোট চলে গেছে, সে ভোটের একটা অংশ আমি চোখের সামনে আমার নিজস্ব বন্ধুত্বের সার্কেলের মধ্যে সার্ভে করে নানান জায়গায় ঘুরে যেখানে দেখছি সেখানে এই প্রবণতা দেখেছি। পাশাপাশি অন্য দুটো প্রবণতাও আমি একই সঙ্গে দেখেছি। আমি অবশ্যই একজন বাঙালি হয়ে সিপিএমের সঙ্গে আমাদের দীর্ঘদিনের, আমি কোনো দল না করা সত্ত্বেও দীর্ঘদিন ধরেই আমাদের সঙ্গে সিপিএমের প্রাতিষ্ঠানিকতার বিরোধিতার মধ্যে আমরা ছিলাম, সেটা ছিল। কিন্তু তবু আমি চাইব একজন প্রকৃত বিরোধী হিসাবে যদি কেউ থাকে, তাহলে সে যেন বাংলার দল সিপিএম হোক, তার সঙ্গে আমরা বুঝে নিতে পারবো। কিন্তু যে দল ধরা যাক মোটামুটি 5-6% সারা ভারতবর্ষের ইতিহাস জুড়ে বাংলার মধ্যে তার পার্সেন্টেজ অফ সাপোর্টার্স ছিল 5-6%, সেটা গিয়ে 16-তে হলো 17%, ঠিক আছে না, 14-তে হলো 17%, 16-তে সেটা কমে গিয়ে হলো 10%, তারপরে ওই ভোট ট্রান্সফার 19-এ গিয়ে হলো সেটা 40%। এইখানে একটা বড় জায়গা রয়ে গেছে, যেখানটা পুরনো বামপন্থী দীর্ঘদিনের সমর্থক, যাদেরকে নাকি যারা দ্বন্দ্বমূলক বস্তুবাদের দর্শনে তারা বিচার করতে পারার ক্ষমতা রয়েছে, তাদের ভোটটা চলে যাচ্ছে ওই দিকে। এই প্রবণতাটা সাংঘাতিক ছিল, সেটা সেই জায়গা থেকে কিন্তু এই বছর বিজেপি খুব মানে যুক্তিযুক্তভাবেই যদি দেখা যায় প্রবল ধাক্কা খাবে। কারণ বিজেপির কোনো ওই হিন্দু মুসলিম করা ছাড়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা করা ছাড়া, মমতাজ বেগম বলা ছাড়া, কিছু স্থানীয় ঘটনাকে বড় করে তুলে ধরা ছাড়া কোনো ইস্যু নেই। লোক চোখের সামনে দেখতে পাচ্ছে যে দেশের সম্পদ বিক্রি হচ্ছে, তার সাথে তার গায়ে আঁচ লাগছে না। কিন্তু প্রতিদিন যখন তেলের দাম বাড়তে 100 টাকা উঠে গেছে প্রায়,
গ্যাসের দাম বাড়তে বাড়তে 1,000 টাকা চলে যাচ্ছে, মানুষের হাত পুড়ছে সেখানটা। সে হাত পোড়া অবস্থায় যেখানে পাশাপাশি আবার এই সরকার একের পর এক প্রকল্প নিয়ে আসছে, বিনা পয়সায় চাল, বিনা পয়সায় অন্যান্য জিনিস, লকডাউনে তাদের যেভাবে দেখা হয়েছে এই সমস্ত, এবং যে সমস্ত গ্রামের পরিযায়ী শ্রমিকরা যারা বাইরে থেকে আসার সময় যে অত্যাচার তাদের ওপর করা হয়েছে, মানে অত্যাচারিত হতে হয়েছে রং ডিসিশনের কারণে, ইচ্ছাকৃত রং ডিসিশনের কারণে, সেই জায়গাটা তারা কিন্তু সেই স্থিতি মাথায় রেখেছে। ফলে এটা এমন নয়, এটা ঠিক যে স্থানীয় স্তরে তৃণমূলের দুর্নীতি, তৃণমূলের দাদাগিরি এর দ্বারা অত্যাচারিত হয়েছে যারা, তারা একটা বিকল্প চায়, যারা শক্তিশালী, টাকা আছে, মাসল পাওয়ার আছে, তারা সেখানে যাবে। শুধু কি তাই? হ্যাঁ, অবশ্যই সেটা। যদি যেমন 18-র ভোটটা নিয়ে আমি যে কারণে বলছি, 18-র ভোটটা একটা ব্লান্ডার ছিল। 18-র ওইভাবে ভোট করানোর কোনো প্রয়োজন ছিল না, এমনিতেও জিততে পারতো। কিন্তু 18-র ভোট করানোর মধ্যে দিয়ে কিছু স্বার্থের, কিছু গোষ্ঠীর বিশেষ উদ্দেশ্য ছিল, তাদের দখলটা হাতে রাখতে হবে তাদের। এটা কি সজলদার মানে আমি এতদিন ভাবতাম, প্রসন্দাকে দেখার পর আজকে কনফার্ম হলাম যে আগে শুনতাম বামপন্থীদের ক্লাস হয়, কিন্তু প্রসন্দা যে নিয়মিত ক্লাস করছে মমতা ব্যানার্জির, একদম সেম টিউন, সেম যেভাবে এখন মমতা ব্যানার্জি, মানে ভাবা যায় না যেসব জিনিসগুলো, যেভাবে নন্দীগ্রাম ইস্যুটাকে সিপিএমের হাতে তুলে দিয়ে সিপিএমকে উজ্জীবিত করার চেষ্টা করেছেন, সেইভাবে কি সুন্দরভাবে একটা সাজানো মিথ্যে কথা প্রথম থেকে শেষ অবধি বলে যাওয়া হলো। স্থানীয় ছোট ঘটনা, হাথরস হচ্ছে ইন্টারন্যাশনাল ইস্যু, কামদুনি হচ্ছে স্থানীয় ছোট ঘটনা। আমার নিমতার মা মারা যাওয়া ইস্যু না এই বছর, আমি দাদা বললে কিন্তু আমি দিদিকে বলে দেবো, আমিও দাদাকে বলে দিতে পারি, কামদুনি বছর ইস্যু না, আমি দিদিকে বলে প্লিজ ওইটা একটু এই বছরের কথা হচ্ছে না, আমি বলছি কথার কথা, স্থানীয় ইস্যুগুলো বলছি, স্থানীয় ইস্যুগুলো। হাতরাস আমি পরে একটু বলবো। হ্যাঁ, বলবে আরে ওটা ছাড়া আছে কি জীবনে? আরে অন্য জিনিস বলবো, হাতরাস রোজই ঘটে, কেন হাতরাস উঠলো সেটা আমি দাঁড়াও, শেষ করো। আমার যেটা কথা হচ্ছে, আমরা দাঁড়িয়ে আছি এইবারের নির্বাচনে, যেখান থেকে অহেতুক কিছু আমিও আগেও বলেছি, উইথ দ্য ডিউ রেসপেক্ট টু অল দ্য নিউ কামার্স যারা আজকে বামপন্থী সংগঠনে, বিশেষ করে সিপিআইএমে যারা এসছেন, তাদেরকে আমি সত্যিই শ্রদ্ধা করি। কিন্তু ওই বললাম, ঠাকুরদাদার দেনা ওদের শোধ করতে এখন ওদের বয়সটা বিমান বাবুর বয়সের সমান হয়ে যাবে, যে সময়টা ওরা পাবে না। এবারের ভোটটা 100% পোলারাইজ, একদম হয় ডান নয় বাম। যেমন আগে একটা ভোট হতো, সেরকম এবারের ভোটটা হচ্ছে হয় তৃণমূল নয় বিজেপি। এবারে প্রধান ভোটটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে লোকসভার নির্বাচনটা হয়েছিল প্রো মোদি, এবারের নির্বাচনটা হচ্ছে নো মমতা। বেশিরভাগটাই হচ্ছে নো মমতা। আজকে মানুষের ক্ষোভ, সেই ক্ষোভটাকে বিজেপি নিশ্চয়ই ক্যাশ করার চেষ্টা করবে। রাজনৈতিক দল তার নির্বাচনে জিততে গেলে তাকে এই কাজগুলো করতে হয়, সে তো স্বাভাবিকভাবে এটা করবে। তো আসল যেটা কথা হচ্ছে যে গত 10টা বছর মানুষকে শুধু মিথ্যে কথা বলা হয়েছে। বললেন আমি চাকরি দিয়ে দিলাম, আপনারা, আমি বলছি 1 মিনিট, মমতা ব্যানার্জি কত মানুষকে চাকরি দিয়েছেন এটা প্রসন্দা বলে দিক খালি। আমি দেখিয়ে দেব মমতা ব্যানার্জি এক সভায় কোথাও 90, আমি হাইয়েস্ট পেয়েছি দাদা, তাও 2-3 বছর আগেকার স্ট্যাটিস্টিক বলছি, 90 লক্ষ মানুষকে উনি চাকরি দিয়েছেন বলেছেন। এটা আমার হাইয়েস্ট পাওয়া। তো আমি হিসাব করে কর্মসংস্থান, হ্যাঁ কর্মসংস্থান, তো আমি ঠিক নাগরিক গণ্ডগোল, তো আমি বলছি কর্মসংস্থান, এই সিভিক ভলেন্টিয়ারটাও কর্মসংস্থান নয়, আসলে চাকরি। ওখানে একটা অর্গানাইজেশন, তাতে চাকরি করে ওই লোকটা। কর্মসংস্থান মানে যেটা বোঝাচ্ছেন, যেটা লোক পানের দোকান খুলিয়ে দিল, যেমন দিদি তেলে ভাজা চপ মুড়ি এসব বলেছে না, সেরকম একটা পানের দোকান খুলিয়ে দিল, ওটা হচ্ছে মোদিজি পকোড়াও বলেছে। না হ্যাঁ বলছি তো, ঠিক আছে, মোদিজির পকোড়া বলেছে, ওটা হচ্ছে কর্মসংস্থান। কিন্তু যে ছেলেটা সিভিক ভলেন্টিয়ারে চাকরি করেও, সকালবেলা গিয়ে থানায় রিপোর্ট করে, সিভিক পুলিশে থাকে, সে চাকরিই করে, আমি বলছি কর্মসংস্থানের মধ্যেই পড়ে। মানলাম কর্মসংস্থান অ্যাজ এ হোল কর্মসংস্থান, ঠিক আছে। তাহলে যদি 1 কোটি ধরে নিচ্ছি, তাহলে প্রতি 10টা লোকে একটা করে মানুষ পাওয়া যাওয়া উচিত বাংলায়, প্রতি 10টা লোকে একটা করে মানুষ পাওয়া যাওয়া উচিত যে এই কর্মসংস্থানের আন্ডারে এসছে। মানে সকাল থেকে উঠে একটা মানুষ যে এইভাবে মিথ্যা বলতে পারে,
হ্যাঁ, মানে এটা না সত্যি প্রথম দেখার, মানে এটা সত্যি জাতীয় লজ্জা বলতে পারেন, যে একজন আমরা বাংলার মানুষ, আমরা বাঙালিরা মায়েদের, বোনেদের, মানে মহিলাদের আমরা বিশেষভাবে সম্মান করি, কিন্তু সেইটাকে উনি এমন একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন যে পৃথিবীতে ওনার ভাইপো ছাড়া আর কেউ নেই। ভাইপোর জন্য একটা সরকার একটা পুরো একদম জলাঞ্জলি দিয়ে দিলেন। হ্যাঁ, মানে এই যে জয়া বচ্চন এসছেন না, তো ওইটা নিয়ে একটা বেশ মজা চলছে বাজারে, বলছে দুজনেই অভিষেক জ্বালায় চলছে, দুটোরই অভিষেক বোঝা বইতে হচ্ছে। হ্যাঁ, না, আমি এই বিষয়ে যাবো। গৌতম দা, আপনি কি আমি বলছেন এটা নিয়ে? কথাটা বললে একটুখানি শেষ করে দিই। ও, তুমি শেষ করো। এটা তো মাইন্ড গেম না, আচ্ছা, চলো। বেসিক্যালি তো খেলাটা মাইন্ড গেম। ওকে, মাইন্ড গেম চলছে। আমরাই আসছি প্রধানমন্ত্রী ভোটের দিন, যেদিন ভোট সেদিন প্রধানমন্ত্রী এখানে আসতে হচ্ছে, এবং এসে উনি বলছেন আমরাই আসছি, 200 পার দিদি, 200 পার। এগুলো যে মাইন্ড গেম, এটা একটা প্রোপাগ্যান্ডা, এটা একটা পারসেপশন তৈরি করা, যে পারসেপশন ওনাদের আশার মধ্যে দিয়ে তৈরি হয়, তৃণমূল থেকে নেতা কেনার মধ্যে দিয়ে তৈরি হয়, চ্যানেলগুলোকে টাকা দিয়ে তার প্রচারের মধ্যে দিয়ে তৈরি হয়। ফলে এখানটায় আদৌ কোনো, আমার যে প্রধান বক্তব্যটা ছিল, আদৌ কোনো বেসিস আছে তৃণমূলের, মানে বিজেপির এখানে জেতার এক সেকেন্ড দাঁড়ান। আদৌ কোনো ভিত্তিভূমি আছে? এটা মাইন্ড গেম। দিদিকে দিদি বললে আপত্তি, হয়তো অবাঙালি মানুষ শব্দটাকে একটু দিয়ের পেছনে হর্ষইটা একটু বেশি জুড়েছেন, এই তো অপরাধ না। আচ্ছা, শুধু সেটা না, উল্টোকারি করে হাড্ডা, নাড্ডা, চাড্ডা, গাড্ডা, ফাড্ডা, এতগুলো শব্দই বলেছে, কিন্তু একটাও কম বলিনি আমি। এইভাবে যিনি বলেন হোদল কুতকুত, যিনি বলেন কিম ভূত কিমাকার, যিনি বলেন রাবণ, যিনি বলেন দানব, তার থেকে আবার কি কালচার, উনি যা তাই বলেন। এক নাম্বার 1 মাইন্ড গেম। মমতা ব্যানার্জি রোজ বলছে নন্দীগ্রামে আমি জিতবো, নন্দীগ্রামে আমি জিতবো, নন্দীগ্রামে আমি জিতবো। ভূতের ভয় পেলে না কিছু মানুষ গান গায়, লালা লালা করে। গন্ডগোলটা অন্য জায়গায় হচ্ছে, সেটা হচ্ছে প্রত্যেক রাজনৈতিক দল বলবে সে জিতবে, সেটা আলোচনা চলছে, কিন্তু আমাদের একজন অতিথি পরিবর্তন হয়েছে। আমাদের সাথে এসে উপস্থিত হয়েছেন শ্রী রাজীব কান্তি রায়, এবং উনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের যুব নেতা, এবং সেই জায়গা থেকে আপনাকে স্বাগত। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে তৃতীয় দফার ভোট হচ্ছে, আমি আপনার কাছে আসবো, কিন্তু বিরতিতে যাওয়ার আগে আমি গৌতমদার থেকে একটু অবসর নিয়েছিলাম, আর কি সময় নিয়েছিলাম, যে গৌতমদার কথা দিয়েই ফিরবো বিরতির পর। আমরা একটা আলোচনায় ছিলাম। গৌতমদা, আপনি প্লিজ বিষয়টা নিয়ে একবার বলুন। না, আমি যেটা বলছিলাম, তখন বলতে আরম্ভ করেছিলাম, সেটা হচ্ছে এই বিরতির আগে যে আলোচনাটা হলো, সেই আলোচনাটাতে মোটামুটি দুজনের দুপক্ষ থেকেই যে কথাটাকে বলা হলো, প্রসূনবাবুও বললেন যে বামপন্থার বা এই সংযুক্ত মোর্চার ভোট বাড়বে, করবে। আর সজলবাবু তো পরিষ্কারভাবেই বললেন যে তিনি অনেকবার বললেন যে তিনি এই যে তরুণ প্রজন্ম যারা আজকে প্রার্থী হয়েছে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে, বিশেষ করে সিপিআইএমের পক্ষ থেকে, তাদেরকে উনি খুব শ্রদ্ধা করেন। হ্যাঁ, আমার প্রশ্নটা সেখানটাতেই, যে আজকে আপনি বৃদ্ধতন্ত্র করে এগুলোকে বলে যাচ্ছেন, এই প্রশ্নটা তো সকলের ক্ষেত্রে প্রযোজ্য। আমি তো শুরু করেছিলাম আলোচনাটা এইটা বলে যে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স বোধহয় এখন 65 না 66, মোদিজির বয়স 1, ওই জায়গায় সব। তো সেইখানটাতে আপনি যখন এখানে এরকম কোনো কথা বলছেন যে কতদিন চলবে, তাহলে এই যে আজকে আমাদের পাশে এসে এক যুবক বসলেন এক্ষুনি, উনি ওনার পরিচয় দিলেন যুব তৃণমূলের নেতা, কতদিন চলবে? আমিও তাহলে এই প্রশ্নটা করি। 65 বছরের পার্থ চট্টোপাধ্যায়ের বয়স কত? উনি বোধহয় সম্পাদক তৃণমূলের। তো স্বাভাবিকভাবে মানে ব্যাপারটাকে কি জানেন তো, ইস্যুটাকে না ঘুরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা। ইস্যুটা একটা ভোট এসছে, ভোটের পরে আগামী 5 বছর সরকার গঠিত হবে। কি করবে সরকার? ডেমোক্রেসি বলে সরকার করবে, মানুষের জন্য কাজ করবে। অনেকেই বলে যাচ্ছে আমরা মানুষের জন্য কাজ করার জন্য আসছি, বিশেষ করে সেলিব্রিটিদের মুখে শুনতে খুব ভালো লাগছে। তো তাহলে যদি করতেই হয় কাজ, তাহলে তো ইস্যুস কি করব, কি হয়নি, কি পাওয়া যায়নি, সেগুলোকে তো বাইনারিটা এখন পরিষ্কার এইভাবে দাঁড়িয়ে গেছে। একদিকে ওই যে প্রসূনবাবুও বলে গেল, একটা খেলা,
উনি একবার বলেছেন বল ছুড়ে মারা ঠাড়া ইত্যাদি ইত্যাদি। একদিকে হচ্ছে গিয়ে একটা সাইডে রয়েছে, আরেক দিকে হচ্ছে আগামী ভবিষ্যৎ পশ্চিমবাংলা আর 5 বছর যেন এই সমস্যার মধ্যে আর জীর্ণ না হয়। তাহলে 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 কি এই নির্বাচনে বলি। হ্যাঁ, না। সজলদা, আপনি নতুন অতিথি না, আপনি আমাকে একটা প্রশ্ন করছিলেন, আপনি আমাকে একটা প্রশ্ন করছিলেন। আমি just এইটার ক্ষেত্রে একটা প্রশ্ন আছে ছোট্ট। হ্যাঁ, করে নিন। তার মানে কি আপনার কোনো একটা জায়গায় গিয়ে মনে হয় যে এই যে তিনটে যে দল, আমরা যে লড়াইয়ের যে মূল 3 দল আমরা দেখছি, যে বিজেপি বলুন, তৃণমূল কংগ্রেস বলুন, আপনারা এখন যুক্ত হয়েছেন অন্যদের সাথে, কিন্তু আপনাদের ব্রিগেডের দিন যেটা সব থেকে মানে জায়গায় জায়গায় ভাইরাল এবং বিভিন্ন জায়গায় যেটা হচ্ছে টুম্পা সোনা নিয়ে আপনাদের একটা ক্যাম্পেইন হয়েছে। তো সেই জায়গা থেকে এবং তৃণমূল কংগ্রেসের ক্যাম্পেইনে যে খেলা হবে, ঠিক আছে, আর বিজেপি হচ্ছে জয় শ্রীরাম, এই তিনটে। তাহলে মূলত এই ভোটের জন্য কি এই তিনটে প্যারামিটার কি দায়ী? আপনার আমি এক কথায় নেব, হ্যাঁ না? না, টুম্পসোনা জাস্ট পার্ট অফ এ ক্যাম্পেইন। এবার গিয়েছে না? টুম্পসোনা কি মেন ইয়ে হয়েছিল নাকি? না, আপনি কিন্তু এতক্ষণ ধরে খুব সুন্দরভাবে সঞ্চালনা করছেন, কিন্তু আপনি কিন্তু দয়া করে আপনার না, কাছে না, আমার কথাটা- আমি বলছি আপনার কাছে আমার অনুরোধ, না, আমি কিন্তু যে কোনো বিকৃত করতে চাইনি। একটা না, peripheral না, ব্যাপার। না, 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 আমি আপনার- আমি কেন বলছি, আপনি যে একটা বললেন না peripheral ব্যাপার, যে একটা আপনি প্রচার- বললেন যে পার্থ চ্যাটার্জি উনি আমি বয়সের প্রশ্ন বয়সের আমি দিকে। বলবো, বয়সের কথা নিয়ে আমি বয়সের প্রশ্নে বলি। আমি সেই বিমান বসুর দিকে যে যিনি আঙুল all due তুলছেন, respect, ঠিক, ঠিক। with all due বিমান respect। বসু আমি- with আমি due সকলকে respect, আমিও সম্মান with due দিয়ে- respect না, বলছি। আমরাও কিন্তু প্রত্যেককে আমি- রেসপেক্ট আমি- জানিয়ে আমি- বলছি। আমি তো বলি না। আমি বলছি এটা কি আপনাদের স্টান্ট, আমি বলছি বিশেষ কোনটা করে। স্টান্ট? বাবজি আমাকে একটু বলতে দাও না, আমি একটা- আচ্ছা, আমি আচ্ছা, আমি কোনটা প্রশ্ন- start? আমি এই প্রশ্নতে আসবো, বাবজি, দাঁড়ান, আজ- কি বলতে চাইছে আমার করতে বলছি। সেটা হচ্ছে আপনি যে- ঘুরে যাবে। না, না, আমি না, এটাই না, জানি। না, এইটাই ঘুরে যাবে তা না হলে। সেটা প্রথম হচ্ছে বৃদ্ধতন্ত্র যে ব্যাপারটা বা বয়সজনিত বিষয়গুলো। দেখুন, বয়সজনিত বিষয়ে এবছরে হ্যাঁ তৃণমূলও কাউকে কাউকে রিটায়ার করিয়েছে। বয়সজনিত বিষয় এবারে আমরা দেখেছি দিল্লিতে আগের লোকসভা নির্বাচনে বিজেপিও কাউকে কাউকে রিটায়ার করিয়েছে। এবারে দেখেছি অনেক নতুন মুখ এসছে। কিন্তু ব্যাপারটা সেগুলো না। মমতা ব্যানার্জির, আমি হয়ে বলার লোক নয়, আমি মমতা ব্যানার্জির বিপক্ষে বলবো, বাট মমতা ব্যানার্জি টেস্টেড অ্যান্ড ফেলিওর নয়। এনাদের নেতৃত্ব হচ্ছে টেস্টেড অ্যান্ড ফেলিওর। এনারা তো চীনের প্রেসিডেন্টকে এক সময় থেকে ফলো করতো বামপন্থীরা বেশিরভাগ। তো চীনের প্রেসিডেন্ট আজীবনের প্রেসিডেন্ট থাকবে আর কি, যে চাইনিজ প্রেসিডেন্ট। তো তার বয়স যেমন বাড়বে, এখানে বিমান বসুদেরও বয়স বাড়বে। কিন্তু চীন সরকারটাকে চালায়, একসময় আর এরকম বলা এখানে হতো যে এনারা দেহত্যাগ না করলে failure। এনারা পদত্যাগ না, করেন না, না, এরা বামপন্থীরা। ফেলিওর, এরা টাইম টেস্টেড অ্যান্ড ফেলিওর। সেই ফেলিওর লোক নিয়ে কথা। একজন মানুষের যদি মস্তিষ্ক এবং শরীর যদি সচল থাকে, বয়স ডাজন্ট ম্যাটার। বয়স তো ম্যাটার হওয়া উচিত না। কিন্তু এখন দেখুন, অনেক আমরা কি দেখি, সবাই বিমানবাবু হারান, তার মানে Temper lose টেম্পারমেন্ট লুজ করে ফেলেন, সাংবাদিকদের সামনে একটা কটু কথা বলে ফেলেন। এটা কিন্তু মানে স্বভাব সিদ্ধ কাজ নয়, এটা স্বভাব বিরুদ্ধ কাজ। এটা বয়স করিয়ে ফেলে, এতবার টেল করে গিয়ে ব্যাপারটা না উনি ঠিক ধরে রাখতে পারেন না টেম্পারমেন্ট। এইগুলোটার জন্যই বলা যে এদেরকে রিটায়ার করিয়ে বাচ্চাদের সামনে আনা, জুনিয়রদের সামনে আনা, তরুণ প্রজন্ম যাদেরকে বলছেন আপনারা। এবার আমি ওই আপনার কথাতেই ফেরত আসছি। আমি ওনার কথা থেকে আমি শুরু করি। আমি হ্যাঁ আমি বইমেলা আমি থেকে, যেটা বইমেলা বলতে থেকে, চাইছিলাম থেকে, যে শুনুন, এইবারের শুনুন। ইলেকশনে বইমেলা থেকে বেরোনোর সময়, কথাটা প্রাইম, বইমেলা থেকে বেরোনোর সময় পুলিশের লোকটি আমার কাছে ছিল না। হ্যাঁ, সবাই সারা পশ্চিমবাংলার মানুষ দেখেছে সেদিন। তা চাপকে একদম ইয়ে করে দেবো, বয়সটা ফ্যাক্টর হয় না। হ্যাঁ, চাপকে একদম ইয়ে করে দেওয়া উচিত। পুলিশের আধিকারিক না, পুলিশের কনস্টেবল হোক, যাই হোক, পুলিশের পার্সোনাল আর কি স্টাফ, সঙ্গে তাকে বয়সের কি বইমেলা থেকে না। আপনি তো বললেন যে মাঝে মাঝে উল্টো পাল্টা কথা বলে ফেলেন আরে বিমান বসু। আমি সেটা তো বললাম, বয়সের এটা জন্য। মমতা বিমান ব্যানার্জি বসু- স্বভাবসিদ্ধভাবে বিমান- বলে। বিমান আর বসু- বিমান বসু এটা স্বভাবসিদ্ধ নয়, স্বভাব বিরুদ্ধ। হ্যাঁ। মানে বেচারি এতবার হেরেছে, এত প্রত্যেকটা চাপ, এত ঘটনায়, প্রবল সমস্যা, প্রত্যেকটা- তারপর আবার হারতে চলেছে। এইগুলোর কারণে আবার আমি তরুণ বললাম, আমি সেটাই বুঝিয়ে বললাম। একদম তরুণতম অনুরাগ ঠাকুর দাঁড়িয়ে দিল্লির বুকে দাঁড়িয়ে বলে গলি মারো ড্যাশ ড্যাশ কো। ছেড়ে দিন না। কি ড্যাশ ড্যাশ করে কেন বলছেন? ওটা তো গালাগাল দেয়নি, বলুন না পুরো। শালা তো এখন স্টেজেও বলছে অনেকে। আচ্ছা, আপনি আমি বলি না, বলুন, আমি পুরো বলি না। আরে গলি আপনি মারো, পুরোটা গলি মারো, বলুন। গলি মারো। তো বলেছিল এই যে देश के गद्दारों को
আমি শব্দটা বাকিটা বললাম না, গলি आप लोग वही गिरिराज আপনি আমাকে বলুন, गिरिराज দেশকে শুনছে গাদ্দারকেও যদি গুলি মারার কথা বলা সেখানে অপরাধ। কোথায় দাঁড়িয়ে বলছে এই জায়গাটা কোথায় প্রশ্ন, দাঁড়িয়ে এই জায়গাটা কোথায় প্রশ্ন দাঁড়িয়ে যে বলছে? কাদেরকে উনি কোথায় দেশকে দাঁড়িয়ে গাদ্দারও বলছে? বলছেন, কোথায় দাঁড়িয়ে বলছে কাদেরকে উনি আপনি- দেশকে আপনি- গাদ্দারও আপনি- বলছেন? Exactly, কাকে ভাই দেশকে রাজীব, আপনি বলছেন? আপনি এটা- কাকে এটা- দেশকে এটা- গাদ্দার বলছেন? ভাই আপনি রাজীব, কাকে আমি দেশকে- যদি ভাই রাজীব, আমি এটা যদি আজকে বলতে দেশের পারেন- অন্নদাতাদেরকে বলি যে তারা দেশের বলছি, বিশ্বাসঘাতক, আমি আপনার কথাই বলছি, আমি আপনার কথাই জেএনইউ স্কলার রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, আপনি তাকে দাঁড়িয়ে দেশকে গাদ্দার বলে আপনি দিলেন। একজন রিসার্চ আপনারা ওই স্কলারকে জ্বালানি বন্ধ করুন, মানুষ এই রিসার্চ জন্যই স্কলারকে আপনাদের এই হচ্ছে নিচ্ছে না। দেশকে গাদ্দার যারা বলছেন। আজকে বলছে কাশ্মীর মাঙ্গে আজাদি, হ্যাঁ। হ্যাঁ, তারা শুনুন, তারা জেএনইউ হোক আর তারা প্রেসিডেন্সি হোক, হ্যাঁ। পশ্চিমবঙ্গের নকশাল মুভমেন্ট যারা শুরু করেছিল, হ্যাঁ। তারা কেউ সাধারণ ঘরের ছেলে মেয়ে ছিল না, আপনি- তারা উচ্চ শিক্ষিত ছেলে মেয়ে ছিল। হ্যাঁ। উচ্চ শিক্ষিত হলেই তার যে সমস্ত কিছু অন্যায়কে মেনে নিতে হবে, না। দিস ইজ নট রাইট। না। তারা বলছে যে আফজল मैं शर्मिंदा हूं कि এটা तेरा कातिल आज भी जिंदा है, अफजल কে हम বলেছে? शर्मिंदा है तेरा কোথায় कातिल বলেছে? जिंदा है, হ্যাঁ, এখন জেএনইউতে। জেএনইউতে শুনুন, জেএনইউতে যাদের সম্বন্ধে এই কথাগুলো বলা হচ্ছে, দিল্লি এই মানে তড়িঘড়ি করে দিল্লির কন্ট্রোল নেওয়ার জন্য আইন পাল্টানো হলো, কিন্তু সেই ছেলেদের বিরুদ্ধে কোনো চার্জশিট এখন অব্দি ফাইল হলো না। আর এই সেটা ছেড়ে দিন, আপনিও সিদ্ধার্থ শঙ্কর রায়ের বিরুদ্ধে ছেড়ে দিন, করেননি বললাম। ছেড়ে দিন ও 100 কথাগুলো। না 1000টা মামলা দিল্লি আপনি দিয়েছিলেন। তড়িঘড়ি পার্লামেন্টে বিল এনে নাকি অর্ডিন্যান্স করেছে জানি না, করে এনে দিল্লির টোটাল কন্ট্রোল, দিল্লির এখন লেফটেন্যান্ট গভর্নর ছাড়া কোনো কথা কেউ বলতে পারবে না। দেখুন তার- এই তার ব্যাপারগুলো করার জন্যে। বামপন্থীদেরই বলার কথা, কিন্তু তা সত্ত্বেও এটা বলতে হবে হ্যাঁ, যে এক নম্বর। দ্বিতীয় সিটিজেনের কথা, সিটিজেনের আপনার চার্জ নামটা আমি যে miss করেছি, কিছু মনে সিটিজেনের করবেন না। চার্জ যে কানহাইয়া কুমারের এগেনস্টে দেওয়া হয়েছিল কোনোটাই প্রুফ নয়, এখনো এবং তিনি proof নয়। এখনো প্রুফ নয়, শুধু নয়, বারবার তাকে কোর্টে প্রডিউস করা হয়েছে। আমি মানে তিনি আমার একটা প্রতিপক্ষ দলের সদস্য, কিন্তু একজন ছাত্র, মানে প্রাক্তন ছাত্র রাজনীতির কর্মী হিসাবে বলছি, তিনিও একজন ছাত্র রাজনীতি করা কর্মী। তো আমি এটুকু বলতে পারি যে বহুবার তাকে কোর্টে প্রডিউস করা হয়েছে, একবারও তার এগেনস্টে কোনো প্রমাণ দিতে পারেনি এবং কোনো চার্জই তার এগেনস্টে প্রমাণ করতে পারেনি। তো এটা তো ডেফিনেটলি, মানে তাহলে বলতে হবে যে প্রশাসনের গলতি, বা মানে তার এগেনস্টে মিথ্যা চার্জ দেওয়া হয়েছিল। আর একটা কথা আপনাকে একটুখানি ভাই রাজীব, কিছু, একটু বলে আপনি দেন, আমি একটু আপনাকে বলে যখন প্রসূনবাবু ভাই যখন রাজীবকে একটু শুনুন, বলে দিন, না প্রসূনবাবু না আপনি- পাস, প্রসূনবাবু যখন পাস। আপনাকে কারেকশন দিয়েছিলেন, আপনি অ্যাডমিট করেছিলেন, আমার ভালো লেগেছিল খুব। সেটাকে ধরেই আমি আপনাকে বলি, চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, এই স্লোগানটা সিপিআইএম এর ছিল। না, তো মার্কস বাদে আমি- চেয়ারম্যান আচ্ছা, বলিনি। হ্যাঁ, আমি এই চেয়ারম্যান discussion বলিনি, সভাপতি- বামপন্থীরা বলছে। আচ্ছা, আমি তো বামপন্থীরা রাজীব- বললে- এটা রাজীবের বেসিক্যালি সাথে একটু সিপিআইএমএল আলোচনা বলেছিল। এটা নকশালদের এটা স্লোগান নকশালদের ছিল। স্লোগান এটা ছিল। নকশালদের আপনার স্লোগান বলছি, ছিল। আমি যদি রাজীবকে একটা প্রশ্ন করতে না চাই। না, হ্যাঁ নিশ্চয়ই করবেন। আমি উনি তো আমি জানি না, উনি মানে ওই তো আমি বললাম না, হয়তো আমি নতুন, সেটার জন্য হতে পারে, হ্যাঁ, সবাই বা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, সেটার জন্য হতে পারে, কিন্তু উনি একটা ভুল বলেছেন। সিপিআইএম এর পক্ষ থেকে বরং সিপিআইএম ভেঙেছিল, চীনের চেয়ারম্যান আমার চেয়ারম্যান, এই জাতীয় 64 কথাগুলো। সালে 64 সালে ত্যাগরাজ হ্যাঁ, হলেতে যে এই সিপিআই কথাগুলো- সিপিআইএম নয়, সিপিআই ভেঙে না, সিপিআইএম CPI হয়েছিল, ভেঙেছিল তার পরবর্তীকালে সিপিআইএমএল হয়ে ভেঙে বেরিয়েছিল। সিপিআইএম ভেঙে 69-এ সিপিআইএম এর ফর্ম হলো, এই তার মধ্যে অনেক চারু issues এর মজুমদারকে মধ্যে- অনেক ইস্যুস মাথায় এর রেখে। মধ্যে চীনের চেয়ারম্যান আমার চেয়ারম্যান, বা উনি যেটাকে আমরা চীনের চেয়ারম্যান আমার পশ্চিমবঙ্গ চেয়ারম্যান প্রথমত বিধানসভা- বলিনি। চীনের সভাপতি বলেছেন, ওই আমি তো বলেছি হলো, চীনের প্রেসিডেন্ট। ওই তো একই হলো। আচ্ছা, চীনের আমি president আমার president, আমরা CPIM এর আলোচনায় পক্ষ রয়েছি থেকে আপনি তৃতীয় যেদিন আমাকে দফা দেখাবেন, বিধানসভা আমি আপনাকে নির্বাচনের। আলাদা করে মিষ্টি খাওয়াবো, যেদিন আপনি আমরা দেখাবেন। আলোচনায় রয়েছি তৃতীয় দফা পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে। আচ্ছা, বলুন। রাজীবের কাছে আমার একটাই প্রশ্ন, রাজীব, যে এইবার ভোটে আমরা প্রচুর নতুন মুখ দেখছি সব দলের ক্ষেত্রেই। সে মানে আমাদের যে সিপিএম কংগ্রেস জোট, আইএসএফ নিয়ে যারা করেছেন সেটাও, বিজেপিতেও নতুন মুখ দেখেছি, টিএমসিতেও প্রচুর সেলিব্রিটি এবং নতুন মুখ দেখছি। তুমি একজন মানে অল্প মানে ইয়াং নেতা হয়ে তোমার কি ধারণা যে এই ইয়াং জেনারেশন কি মোটিভেট করবে ভোটারদেরকে? তোমার কি ধারণা? তোমার পার্সোনাল ওপিনিয়ন চাইছি, নট পলিটিক্যাল, ইয়োর পার্সোনাল ওপিনিয়ন। প্রথমে আমি একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে গিয়ে আমাকে নেতা না বলে কর্মী বললে আমি বেশি খুশি আচ্ছা, হব। তাহলে আমি কারেক্ট করে দিলাম একজন তৃণমূল কর্মী হিসেবে। হ্যাঁ, 2 নম্বর কথা, আপনি একদম ঠিক কথাই বলেছেন যে নতুন মুখ দেখলে এবং যুব মুখ দেখলে মানুষ উৎসাহিত তো হয়। এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। 1 নম্বর কারণ হচ্ছে কি, আপনি ধরুন
এক জায়গায় দেখে যাচ্ছেন, একজনকে দীর্ঘদিন ধরে নেতা হিসেবে দেখে যাচ্ছেন, বিধায়ক হিসেবে দেখে যাচ্ছেন, জনপ্রতিনিধি হিসেবে দেখে যাচ্ছেন। তিনি ভালো কাজ করছেন, কোনো কোনো সময় খারাপ কাজও করেছেন। এটা কখনোই সম্ভব নয় আপনি সকলকে খুশি করতে পারেন। তো যে সব ক্ষেত্রেই সব ক্ষেত্রেই সেটা হতে পারে। এবার স্বাভাবিকভাবেই হয়তো যে কিছু কিয়ৎ সংখ্যক মানুষ অখুশি হয়ে রয়েছে, যদি নতুন মুখ আসে তারাও কিন্তু সেই নতুন মুখকে আবার আর একবার সুযোগ দেওয়ার কথা চিন্তা ভাবনা করে থাকে। এবার দেখুন, রাজীব, একটা ছোট্ট প্রশ্ন করব। হ্যাঁ, অবশ্যই। এইটা কেন তৃণমূল নিল না? কোনটা তৃণমূল? এই থিওরিটা যে যাকে 3 বার 2 বার 4 বার যাদেরকে আমরা হ্যাঁ, অনেক জায়গাতেই হয়েছে, অনেক জায়গায় হয়েছে, কিন্তু বেশিরভাগ জায়গাতে এটা হয়নি। আর যেখানেও হয়েছে কোনোভাবে এইটা হয়নি যে 3 বারের হয়েছে বলে আমি তোমায় সরাবো। বামপন্থীরা 2-1 বার ওটা করেছেন, হ্যাঁ, যে 2-3 বার হয়ে গেলে তাকে ওখান থেকে অনেক সময় সরিয়েছে। আমার বক্তব্যটা হচ্ছে, এবং যেখানে সরানো হয়েছে এমন নয় সেখানে যুবমুখ আনা হয়েছে। না, এবার আমি কয়েকটা এটার উত্তর দিই। সেটা হচ্ছে তৃণমূলের ক্ষেত্রেও এই জিনিস হয়েছে। যেমন আমি নিজে যে বিধানসভা ক্ষেত্রের ভোটার, হাওড়ার শিবপুর, সেইখানে 8 বার ইলেকশনে দাঁড়িয়েছেন 7 বারের বিধায়ক, আমাদের সকলেরই সম্মানীয় জটু লাহিড়ী। তিনি এবারে টিকিট পাননি। তার অনেকগুলো কারণ রয়েছে। প্রথম কারণটা, ওনার বয়স হয়ে গেছে 80-র ওপর। আমাদের দলের একদম ঘোষিত নীতি ছিল যে 80-র ওপর কাউকে টিকিট দেওয়া হবে না। সত্যিই দেওয়া হয়নি, মানে শুধু জটুবাবু নয়, আরও অনেককেই দেওয়া হয়নি। পাশেই আমাদের দক্ষিণ হাওড়া থেকে জাতীয় শিক্ষক ব্রজমোহন মজুমদার টিকিট পাননি, 80-র ওপর, 86 বছর বয়স হয়ে গেছে। তো এইটা একটা ব্যাপার রয়েছে। সেই জায়গায় নতুন মুখ আনা হয়েছে, ওখানে অবশ্যই নতুন মুখ এসেছে। নতুন মুখের বয়স 32 থেকে 33 মতো, যুবমুখ। এরকম অনেক জায়গাতেই হয়েছে, 1 নম্বর। 2 নম্বর ব্যাপারটা হচ্ছে গিয়ে, ধরুন মানে আপনি যে প্রশ্নটা করলেন যে অনেক সেলিব্রিটি আনা হয়েছে, দেখুন এই সেলিব্রিটি আনার পেছনে, এটা আমরা আগের ভোটেও দেখেছি। হ্যাঁ, সেলিব্রিটি আনার পেছনে সমস্ত দলই সেলিব্রিটি ইমেজটাকে কাজে লাগানোর চেষ্টা করে। এটা কিন্তু প্রধান একটা কারণ, এটা প্রধান কারণ, প্রধান নয় বলা যেতে পারে প্রধানতম কারণ। কারণ আজকে ধরুন একজন সাধারণ রাজনৈতিক কর্মী যদি কোনো একটা জায়গায় দাঁড়ায়, সেই জায়গায় সেই মানুষটাকে 8-10 জন মানুষের কাছে, সকলে তো চিনবে না, যারা রাজনীতি করেন তারা হয়তো চেনেন যে হ্যাঁ ওই অমুক ব্যক্তি এই অমুক পার্টির সঙ্গে যুক্ত রয়েছে, তাকে চিনি। কিন্তু সমস্ত সাধারণ মানুষ চিনবে না। একটা বিধানসভা ক্ষেত্রে 2 লাখের ওপর ভোট, 2.5 লাখ এরকম ভোট থাকে। তো সকলের কাছে পরিচিতি, এই ইলেকশন ঘোষণা হওয়ার পর থেকে ইলেকশন, এই সময়টা 1 মাস সময়ের মধ্যে পরিচিত হওয়া, পরিচয় করিয়ে দেওয়া, এর পেছনে যতটা এফোর্ট দিতে হয়, সেই জায়গায় যদি আজকে একজন কোনো ফিল্ম স্টারকে দাঁড় করিয়ে দেওয়া হয়, কোনো খেলোয়াড়কে দাঁড় করিয়ে দেওয়া হয়, অটোমেটিক, যেমন আমার এলাকাতেই একজন খেলোয়াড় ক্যান্ডিডেট হয়েছে, মনোজ তিওয়ারি। সে ক্রিকেটের জগতে একটা দুর্দান্ত নাম, তো ভারতবর্ষের হয়ে খেলেছে। মনোজ তিওয়ারি সেই এলাকায়, আমি যেখানে থাকি সেই জায়গায় আমাদের সঙ্গেই খেলাধুলা করতো মনোজ তিওয়ারি। খেলোয়াড় হিসাবেই তার একটা ব্যাপক জনপ্রিয়তা ছিল। তো আমরা ওখানে রাজনৈতিকভাবে প্রচার করতে গিয়ে দেখা যাচ্ছে যে মানে যেখানে মনোজ তিওয়ারি যাচ্ছে, একটা ইয়াং জেনারেশনের একটা ক্রাউড সর্বদাই তার পেছন পেছন ঘুরছে, যে মনোজদাকে দেখতে এসেছি। এটা যে একজন যদি সাধারণ রাজনৈতিক কর্মীকে নিয়ে যাওয়া হতো তাহলে এতটা সহজ হতো না এই প্রথমেই মানে একদম স্টার্টিং পপুলারিটিটা পেয়ে যাওয়া। এরপরে আরেকটা পয়েন্ট, যে জিনিসটা অনেকে খেয়াল করে না, সেটা হচ্ছে গিয়ে দেখুন এখনো পর্যন্ত মানে স্বাধীনতার পর 70 বছরের বেশি অতিক্রান্ত, তো স্বাধীনতার সময় যারা রাজনীতি করতেন তাদেরকে সাধারণ মানুষ দেশনেতা বলতো। তো 70 বছরেতে মানুষ অনেক উত্থান পতন দেখেছে, রাজনৈতিক নেতাদের অনেক অবনতি দেখেছেন। সেই কারণের জন্য রাজনৈতিক নেতাদের যে সম্মানটা সাধারণ মানুষের মনের মধ্যে ছিল, এটা একজন রাজনৈতিক কর্মী হিসাবেই আমি বলছি যে অনেকটাই পড়ে গেছে। এটা অস্বীকার করা, আশা করি আমার সঙ্গে যতজন রাজনৈতিক আমার প্রতিপক্ষ বন্ধুরা রয়েছেন তাদের প্রত্যেকে এটা অ্যাডমিট করবেন যে যেভাবে একটা সময় ধরুন জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল, এমনকি অটল বিহারী বাজপেয়ী জিকেও আমরা যেরকম, মানে অটল বিহারী বাজপেয়ী জি এরকমভাবে যে সম্মানটা জানানো হতো, বা ইভেন জ্যোতিবাবু, মানে জ্যোতিবাবুকে জ্যোতিবাবুই বলা হতো, সেটা ইভেন মমতা বন্দ্যোপাধ্যায় তার মৃত্যু ঘণ্টা বাজানোর পরেও উনি জ্যোতিবাবুই বলতেন। বুদ্ধবাবুর ক্ষেত্রেও তাই। কিন্তু সেই জিনিসটা কি আজকের দিনে যারা রাজনীতি করছে তাদের অনেকের ক্ষেত্রেই সেটা কিন্তু প্রযোজ্য হচ্ছে না। তো সেই জায়গায় একজন যদি ধরে রাখুন, ধরুন আমাদের সাংসদ দেব, তিনি বাংলার
সাধারণ জনগণের কাছে খুব কাছের মানুষ, মানে সেটা নায়ক হিসাবে শুধু নয়, মানে তাকে যখন স্ক্রিনেতে দেখছেন কেউ হয়তো তাকে প্রেমিক হিসাবে কল্পনা করছে, কেউ হয়তো তাকে নিজের ছেলে হিসাবে আচ্ছা, আমি কল্পনা করছে। তোমাকে একটুখানি থামাবো, কারণ আমাদের ইলেকশন কমিশনে আমাদের প্রতিনিধি রয়েছে, একটা আপডেট আছে। তো আমাদের সাথে রয়েছে বিশ্বজিৎ হালদার, আর বিশ্বজিৎ আছে ইলেকশন কমিশনে। বিশ্বজিৎ, শুনতে পাচ্ছ? হ্যাঁ, একদম। এই মুহূর্তে কি আপডেট আছে বলো তো? এই মুহূর্তে আপডেট বলতে সুজাতা খাঁ মণ্ডল তিনি যে আক্রান্ত হয়েছিলেন, সেই আক্রান্ত হওয়ার ঘটনায় কমিশন কিন্তু রিপোর্ট তলব করেছিল। ইতিমধ্যে সেই রিপোর্ট কিন্তু কমিশনে এসে জমা পড়েছে এবং সেই রিপোর্ট দিয়েছে কমিশন। সূত্রে আমরা যারা জানতে পারছি, সেই রিপোর্টে কিন্তু উল্লেখ করা হয়েছে যে সুজাতা খাঁকে কোনো ধরনের লাঠির আঘাত করা হয়নি তার মাথায়। এই কিন্তু এটাই উল্লেখ করা হয়েছে, লাঠি আঘাত দিয়ে মাথায় আঘাত করা হয়নি, লাঠি দিয়ে আঘাত করা হয়নি। পুলিশ রিপোর্ট এটা দিয়েছে। কিন্তু সুজাতা খাঁ, আমরা দেখেছি সুজাতা খাঁ সে নিজেই কিন্তু অভিযোগ করছিলেন যে তাকে লাঠি দিয়ে মারা হয়েছে, তার মাথায় আঘাত লেগেছে, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে, তাকে লাঠি নিয়ে তারাও পর্যন্ত করা হয়েছে, এমন ধরনের কিন্তু গুরুতর অভিযোগ তিনি আনছিলেন। কিন্তু এই যে কমিশনের কাছে রিপোর্ট এসে পৌঁছালো পুলিশের তরফ থেকে, জেলা প্রশাসনের তরফ থেকে যে রিপোর্ট এসে কমিশনে পৌঁছেছে, সেই রিপোর্টে কিন্তু সুজাতা খাঁর অভিযোগ কিন্তু সম্পূর্ণ খারিজ করে দেওয়া হলো। আচ্ছা, আর এখনো পর্যন্ত ভোটের মানে আর অন্যান্য কোনো অশান্তির কোনো খবর আছে? অশান্তি বলতে আবার নতুন করে নির্মল মাঝির উপরে আবার আক্রান্ত হওয়ার ঘটনা আমরা দেখতে পেয়েছি। সেই বিষয়ে কিন্তু কমিশন আবার রিপোর্ট তলব করেছিল, তবে সেই রিপোর্ট এখনো এসে পৌঁছায়নি। আমরা কমিশন সূত্রে যেটা জানতে পারছি, তিনি রিপোর্ট তলব করেছেন জেলা শাসকের কাছে, কিন্তু এই মুহূর্তে সেই রিপোর্ট এসে এখনো পৌঁছায়নি। তবে এর পাশাপাশি আমি কিন্তু এই মুহূর্তে যে ভোটের যে ছবিটা, সেটা আমি একটু বলার চেষ্টা করবো। এই মুহূর্তে কিন্তু ভোট পড়েছে টোটাল 68.04%। দক্ষিণ চব্বিশ পরগনায় 65.57%। হাওড়ায় ভোট পড়েছে 68.37%। হুগলি জেলায় ভোট পড়েছে 72.77%। আজকে কিন্তু এই তিনটে জেলায় মোট 31টি আসনের নির্বাচন ছিল, তার মধ্যে এই শতাংশ ভোট পড়েছে 3টে পর্যন্ত। একদম, অনেক ধন্যবাদ বিশ্বজিৎ তোমাকে। আমরা ফিরে যাব আলোচনায়। হ্যাঁ রাজীব, আমি ওই জাস্ট ওই কথাটা শেষ করে নিই, তারপর আমি উনি যে নির্বাচন কমিশন থেকে যে রিপোর্টটা দিলেন সেটার পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলবো। আমি জাস্ট এটুকু বলে নিচ্ছি, সেটা হচ্ছে কি, ধরুন একজন স্টার, যিনি মানে হয়তো রাজনৈতিক নন পলিটিক্যাল, অ্যাপলিটিক্যাল, তার মানুষের কাছে পাবলিক অ্যাপিলটা অনেক বেশি। মানে আজকে ধরে রাখুন, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে যদি 10টা মানুষকে গিয়ে কোনো একটা জিনিসে নির্দেশ দিই, সেটা যদি আজকে দেব বলে থাকেন, সেটা কিন্তু অনেক বেশি মানুষের কাছে পৌঁছবে এবং মানুষ সেটা অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করবে, মেনে চলবে। এটা মানতেই হবে। আমার হাতে মোট 4 মিনিট আছে, তুমি একটু শর্ট করে বলো, কারণ আমরা ব্রেকে ঢুকবো, তোমার খবর আছে, তারপর আবার ফিরবো আলোচনা। বলে না। তো আমি যেটা ওনার রিপোর্টের এগেনস্টে আমি একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে কি, দেখুন আমরা সকালবেলাই দেখেছি, একদম অন ক্যামেরা দেখা গেছে, টিভিতে সারা বাংলা দেখেছে, লাঠি হাতে, বাঁশ হাতে আমাদের নেত্রী সুজাতা খাঁ মণ্ডলের দিকে তেড়ে আসছে বিজেপির কোনো একজন কর্মী। আমরা কর্মীও বলবো না, তাকে গুন্ডাই বলবো, তাকে হয়তো কোনো রাজনৈতিক কর্মী বলা উচিত নয়, সে গুন্ডাই। তো সেই দুষ্কৃতী, বিজেপি আশ্রিত দুষ্কৃতী তেড়ে আসছে, এটা একদম ছবিতে দেখা গেছে। এবার কি বলুন তো, সেই হাতে পাঁজি মঙ্গলবার, এটা দেখার পরও কমিশন রিপোর্ট তলব করছে এবং কমিশনের কাছে রিপোর্ট জমা পড়ছে যে না, ওনার উপর কোনো আক্রমণ হয়নি। এরপর আমাদের কিছু, হ্যাঁ ওই তো বলছি যে এরপরে আর আমাদের কাছে এই রিপোর্টটা যে পাঠায়, এই রিপোর্টটা ফিল্ড অফিসার যারা রয়েছে ওখানে, নির্বাচনের যারা ওই মাইক্রো অবজারভার রয়েছে তারা পাঠায়। পুলিশ পাঠায় না, পুলিশ পাঠায় এবং ওখানে যারা মাইক্রো অবজারভার রয়েছে তারা পাঠায়। পুলিশের ভূমিকা কি? পুলিশের ভূমিকা কি? এখন পুলিশ রয়েছে নির্বাচন কমিশনের হাতে। আইন শৃঙ্খলা, এটা তো ভোটের ভেতরে হয়নি যে মাইক্রো অবজারভার, বুথের ভেতরে মাইক্রো অবজারভার। মাইক্রো অবজারভার মাঠে ঘাটে ঘোরেন না। হ্যাঁ, মাইক্রো অবজারভার মাঠে ঘাটে ঘোরেন না, থাকেন বুথের ভেতরে। আপনি আমাকে বুঝিয়ে বলুন যে এখানে
যে ঘটনাটা ঘটেছে সেটা ল অ্যান্ড অর্ডার, ল অ্যান্ড অর্ডার সেই সিচুয়েশন, ঠিক কথা। পুলিশ রিপোর্ট দিয়েছে না অন্য কেউ রিপোর্ট দিয়েছে? এখানে অবজারভার দিতে পারেন, মাইক্রো Observer সেটা- দিতে পারেন। সেটা তো জানা যায়নি, কিন্তু মানে খবরটা গেছে। আমার কাছে- পুলিশ রিপোর্ট। আমার কাছে এটা একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি ওনার উপর আক্রমণ হয়েছে, রিপোর্টটা কে দিয়েছে সেটা আমাকে আরো ডিটেলসে জানতে হবে, না জেনে তো বলবো না। মানে ডেফিনেটলি হয় ইলেকশন অবজারভার দিয়েছেন, নাহলে পুলিশ থেকে গেছে। তো এই রিপোর্টটা গেছে এইরকম যে ওনার পুলিশ উপর থেকে কোনো এরকম রকম, রিপোর্ট কেন দিচ্ছে? হ্যাঁ, এই ওনার উপর কোনো রকম আক্রমণ হয়নি। এদিকে আমরা সারা বাংলা দেখতে পাচ্ছি উনি যে ওনার উপর আহত হননি আক্রমণ বলে। হয়েছে। না, পুলিশ ঠিক আছে, বলেছে মাথায় ডান্ডা দিয়ে মারা হয়নি, তাড়া করা হয়েছে, তা আমরাও দেখেছি। যারাই করে থাকুক তারা সঠিক কাজ না, করে। সঠিক রিপোর্টটা বা আপনি- আমার জানা নেই কি ঘটনার দেখুন, রিঅ্যাকশন এখন- ঘটেছে, এখন- আমি এটাকে নিন্দা করি। এখন ব্যাপারটা হচ্ছে এইটাই যে ইলেকশন কমিশন 30 আপনারা সেকেন্ড দেখতে আছে পাচ্ছেন, তোমার কাছে। ইলেকশন কমিশন সেই বিজেপির এজেন্টের মতো কাজ করছে। এটা সেই ইলেকশন ঘোষণার সময় আগে যেভাবে থেকেই দেখা ঠিক যাচ্ছে। পঞ্চায়েত নির্বাচনের ইলেকশন সময় ঘোষণার রাজ্য সময়- ইলেকশন কমিশন করেছিল, হ্যাঁ, দেখুন, সেই থেকেই এই- এই সন্দেহটা না, মনে সেটা গাড়ে। সেটা কোটান কোট এই- সেটা না, অন্য না, কথা। সেটা আর ওই এই ঘটনাটা ব্যাপারটা ওর যেটা মনে এই বললো, ঘটনাটা গেঁথে আছে। এটা এই- যেটা এই বললো, ব্যাপারটা- এই যে খবরটা যেটা বললো, বললেন উনি, হ্যাঁ। তাতে কি কি নাম বললেন, যার মাথায় সুজাতা মণ্ডল। সুজাতা মণ্ডলের, তো যারা করেছে তাদের কি অ্যারেস্টের কোনো বন্দোবস্ত? না, 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 কিছু? কোনো রকম কোনো কিছু তো- সংবাদ পেয়েছেন? কোনো সংবাদ হ্যাঁ, এরকম তাহলে নেই। যেটা একটু মনে কোনো রকম করিয়ে দেই সংবাদ আর নেই। কি, ব্রেকে যাওয়ার আগে, সেটা হচ্ছে ওই বাচ্চা মেয়েটি, হ্যাঁ, তাকে যখন বলেছিল আগে জানলে পরে এখানে বিরাট গন্ডগোল হতো, কি বেগ, হ্যাঁ, তার জন্য পরের দিন থানার সামনে অবস্থান করতে হয়েছিল, তারপরে তার অ্যারেস্ট হয়েছিল। তাই সবই, আমি তো বলছি, সবটাই হচ্ছে গিয়ে খুব সুন্দর আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে চলছে। যাই হোক, আমাদের হ্যাঁ। এই আলোচনা চলতে থাকবে, আর এরকম আলোচনা মীনাক্ষী না হলে তো মুখার্জিকে ঠিক- আক্রমণ করার পরে এই ঘটনাই ঘটেছিল। যাক, আমরা এরকম আলোচনা নিয়ে থাকবো, কারণ ভোট মানেই তো পর্যালোচনা, ভোট মানেই আলোচনা, আর গরমাগরম কথাবার্তা তো হবেই। আমাদের স্টুডিওতে অতিথিরাও থাকবে। আপনারা কেউ কোথাও যাবেন না, আমরা ফিরে আসছি একটা বিরতির পর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন 21শে বাংলা। এর বিরুদ্ধে